প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি বিষয়ের জাতীয় শক্তি অধ্যায় থেকে শক্তিসাম্যের ধারণা ও শক্তিসাম্য রক্ষার উপায় সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনা শেষে তোমরা শক্তিসাম্যের ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, শক্তিসাম্য রক্ষার উপায় কি কি রয়েছে সে সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং বিশ্বশান্তি রক্ষায় শক্তিসাম্যের ভূমিকা ও ব্যর্থতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আন্তর্জাতিক রাজনীতির অন্যতম একটি প্রধান নীতি হচ্ছে শক্তিসাম্য নীতি। বিশ্বের বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রগুলোর, বিশেষ করে যে সকল সুপার পাওয়ার বা পরাশক্তি রাষ্ট্রগুলো রয়েছে, তাদের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে শক্তিসাম্য নীতি ব্যবহার করা হয়। 1648 সালে ওয়েস্টফিলিয়া চুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী নতুন রাষ্ট্রীয় ব্যবস্থার সূচনা হয়, অর্থাৎ জাতিরাষ্ট্রের সূচনার মাধ্যমে মূলত শক্তিসাম্য নীতির বিকাশ ঘটে এবং তার পরবর্তী 2 শতাব্দীতে, অর্থাৎ অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় শক্তিসাম্য নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যদিও বর্তমানে জাতিসংঘের যৌথ নিরাপত্তা ব্যবস্থার কারণে শক্তিসাম্য নীতির গুরুত্ব কিছুটা হ্রাস পেয়েছে, তবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এখনও শক্তিসাম্য নীতি একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যায়নি। আর এ কারণেই শক্তিসাম্য নীতির আলোচনা এখনো আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিসাম্য বলতে মূলত শক্তির সাম্য অবস্থা বা শক্তির একটি ভারসাম্যমুখী প্রবণতাকে বোঝানো হয়। শিক্ষার্থীরা, তোমরা শক্তিসাম্য নীতির একটি সংজ্ঞা এখানে দেখতে পাচ্ছ। সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি, শক্তিসাম্য হচ্ছে মূলত এমন একটি সাম্য অবস্থা যেখানে কোনো একটি রাষ্ট্র সার্বিক শক্তি অর্জনের মাধ্যমে অপর কোনো রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে না। অর্থাৎ শক্তিসাম্য নীতি অনুযায়ী বিভিন্ন চাপ এবং শক্তির মাধ্যমে কোনো রাষ্ট্রকেই এমন শক্তিশালী হতে দেওয়া হয় না যাতে করে সেই রাষ্ট্রটি অন্যান্য রাষ্ট্রগুলোর জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। যদি আন্তর্জাতিক রাজনীতিতে কখনো দেখা যায় যে কোনো একটি রাষ্ট্র অধিক শক্তিশালী হওয়ার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক যেই ভারসাম্য রয়েছে সেটিকে ব্যাহত করার চেষ্টা করছে, সেক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে বা যৌথভাবে ওই শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বা ওই শক্তিশালী রাষ্ট্রকে দমন করার জন্য অগ্রসর হয়। ফলে বিশ্বের রাজনীতিতে একটি সাম্য অবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং এই ধরনের অবস্থাকেই শক্তিসাম্য বলা হয়ে থাকে। রাষ্ট্রবিজ্ঞানী কুইন্সি রাইট শক্তিসাম্য নীতির একটি সংজ্ঞা দিয়েছেন, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তিনি বলছেন, কোনো রাষ্ট্র আগ্রাসী হয়ে উঠলে তাকে অপরাজয় জোটের সম্মুখীন হতে হবে এবং এই ধরনের একটি ধারণা থেকে মূলত কোনো রাষ্ট্র অনেক বেশি শক্তিশালী হওয়া থেকে বিরত থাকে অথবা অনেক বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা দেয় না। আমরা আরেকটি সংজ্ঞা দেখব। সংজ্ঞাটি দিয়েছেন সিডনি বিফে। তার মতে রাষ্ট্রগুলোকে শক্তিশালী হওয়ার ক্ষেত্রে শক্তিসাম্য নীতি এক ধরনের বাধা দেয়, যার ফলে কোনো রাষ্ট্রই অধিক শক্তিশালী হতে পারে না এবং কোনো রাষ্ট্রই অপর কোনো রাষ্ট্রের উপর তার ইচ্ছা বা কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। ফলে রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের বন্ধুত্বপূর্ণ বা সাম্যনীতি বিরাজ করে এবং এই ধরনের অবস্থাকেই তিনি শক্তিসাম্য নীতি হিসেবে আখ্যায়িত করেছেন। এ পর্যায়ে আমরা শক্তিসাম্য নীতিকে একটি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। চিত্রে তোমরা দুইটি রাষ্ট্র দেখতে পাচ্ছ। একটি হচ্ছে ক রাষ্ট্র, যেটি তুলনামূলকভাবে একটি বড় রাষ্ট্র, এবং অপরটি হচ্ছে খ রাষ্ট্র, যেটি তুলনামূলকভাবে একটি ক্ষুদ্র রাষ্ট্র।
কিন্তু শক্তির বিবেচনায় ক এবং খ রাষ্ট্র উভয় রাষ্ট্রই সমশক্তি সম্পন্ন, এবং এই অবস্থায় আন্তর্জাতিক রাজনীতিতে একটি ভারসাম্যমুখী প্রবণতা বা ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজমান। কিন্তু কোনো কারণে ক রাষ্ট্র তার শক্তি বৃদ্ধি করলো এবং এর ফলে ক রাষ্ট্র কর্তৃক খ রাষ্ট্রের উপর যে কোনো ধরনের আগ্রাসন বা চাপ প্রয়োগ করার প্রবণতা তৈরি হলো, ফলে খ রাষ্ট্রটি তার নিরাপত্তাহীনতায় সম্মুখীন হলো এবং এ পর্যায়ে খ রাষ্ট্রটি তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য শক্তি বৃদ্ধি করার শুরু করলো। ফলে ক এবং খ রাষ্ট্রের মধ্যে শক্তির একটি ভারসাম্য প্রতিষ্ঠিত হলো, যেটিকে আমরা শক্তি সাম্যনীতি হিসেবে আখ্যায়িত করতে পারি। এবং একটি রাষ্ট্রের সাথে অপর রাষ্ট্রের যখন শক্তির ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, সেই ধরনের শক্তি সাম্যকে আমরা একক ভারসাম্য বা সরল ভারসাম্য বলতে পারি। কিন্তু ক রাষ্ট্রটি যেহেতু স্বাভাবিকভাবে একটি বৃহৎ রাষ্ট্র, অতএব সে তার শক্তি বৃদ্ধির প্রবণতা থেকে পিছিয়ে আসেনি, বরং পুনরায় সে শক্তি বৃদ্ধি করার প্রচেষ্টা চালালো এবং এক্ষেত্রে দেখা গেল পূর্বের তুলনায় সে দ্বিগুণ হারে শক্তি বৃদ্ধি করলো। ফলে আবারও ক রাষ্ট্র কর্তৃক খ রাষ্ট্রের উপর আক্রমণ বা আগ্রাসনের একটি সম্ভাবনা তৈরি হলো। ফলে খ রাষ্ট্রটি পুনরায় তার সার্বভৌমত্ব ও স্বাধীনতার নিরাপত্তার জন্য হুমকির সম্মুখীন বলে মনে করা শুরু করলো। ফলে ক রাষ্ট্রটি তার শক্তি বাড়ানোর জন্য প্রচেষ্টা শুরু করলো, কিন্তু খ রাষ্ট্রটি যেহেতু একটি ক্ষুদ্র রাষ্ট্র, ফলে তার একক প্রচেষ্টায় শক্তি বৃদ্ধি করার আর কোনো সম্ভাবনা নেই, যে কারণে সে তার প্রতিবেশী বা বন্ধুত্বপূর্ণ যে সকল রাষ্ট্র রয়েছে তাদের সহযোগিতা মাধ্যমে সে তার শক্তি বৃদ্ধি করার চেষ্টা করবে এবং এ পর্যায়ে সে গ এবং ঘ রাষ্ট্রের সম্মিলিত শক্তি নিয়ে ক রাষ্ট্রকে মোকাবেলার চেষ্টা করবে। অর্থাৎ ক শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে খ, গ এবং ঘ এই তিনটি রাষ্ট্র সম্মিলিতভাবে বা জোট গঠনের মাধ্যমে একটি আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির ভারসাম্য প্রতিষ্ঠিত করবে, যেটিকে আমরা শক্তি সাম্যনীতি বলতে পারি। এবং একটি রাষ্ট্রের বিরুদ্ধে অনেকগুলো রাষ্ট্রের যেই ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরির যে প্রবণতা, এটিকে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি সাম্যের জটিল বা বহুমুখী ভারসাম্য বলা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যাটি সহজে বুঝতে পেরেছ এবং এভাবে আন্তর্জাতিক রাজনীতিতে বিভিন্ন পর্যায়ে শক্তি সাম্যনীতি বজায় রাখার চেষ্টা করা হয়ে থাকে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের আলোচনার প্রেক্ষিতে শক্তি সাম্য রক্ষার বিভিন্ন উপায় বা কৌশল সম্পর্কে আমরা জানতে পারি, যার প্রথমটি হচ্ছে হস্তক্ষেপ ও হস্তক্ষেপ থেকে বিরত থাকা। এটিকে মধ্যস্থতা নীতিও বলা হয়ে থাকে। যখন কোনো একটি রাষ্ট্র তার শক্তি বৃদ্ধি করার চেষ্টা করে, তখন তার বিরোধী রাষ্ট্রগুলো শক্তি বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালায়। আবার কখনো কখনো কোনো ক্ষুদ্র রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বন্ধুত্বপূর্ণ হস্তক্ষেপ করার চেষ্টা করে এবং এভাবে রাষ্ট্রগুলোকে নিজেদের ব্লগে বা পক্ষে আনার চেষ্টা করে। ফলে আন্তর্জাতিক পর্যায়ে শক্তি সাম্য নির্ধারিত হয়। উদাহরণ হিসেবে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন কর্তৃক তার আশ্রিত বিভিন্ন রাষ্ট্রগুলোতে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপ বা মধ্যস্থতার কথা বলতে পারি। পরবর্তী উপায়টি হচ্ছে বাফার স্টেট বা সংঘর্ষ নিবারক রাষ্ট্রের ভূমিকা। সাধারণত বিরোধপূর্ণ দুটি শক্তিশালী রাষ্ট্রের ভৌগোলিক সীমানায় অবস্থিত একটি ক্ষুদ্র নিরপেক্ষ এবং স্বাধীন রাষ্ট্রকে বাফার স্টেট বলা হয়ে থাকে। শক্তিশালী দুটি রাষ্ট্রকে সরাসরি সংঘাত থেকে দূরে রাখা কিংবা তাদের মধ্যে শক্তির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বাফার স্টেটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে আমরা পোল্যান্ডের কথা উদাহরণ হিসেবে বলতে পারি। পোল্যান্ড জার্মানি ও রাশিয়ার মাঝামাঝি অবস্থিত একটি বাফার স্টেট এবং পোল্যান্ড জার্মানি ও রাশিয়ার শক্তি সাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তৃতীয় উপায়টি হচ্ছে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ বলতে মূলত কোনো রাষ্ট্রের সাথে অপর কোনো রাষ্ট্রের কোনো অংশ বা রাজ্যের সংযোজন বা বিয়োজনকে বোঝানো হয়। অর্থাৎ যখন কোনো রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রের কোনো অংশ বা রাজ্য জয় করার মাধ্যমে নিজেদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করে, তখন তার বিরোধী রাষ্ট্রগুলো একই ধরনের প্রচেষ্টা পরিচালনা করে। অর্থাৎ বিরোধী শক্তিগুলো
তাদের শক্তি বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের রাজ্য জয় বা কোনো রাষ্ট্রের অংশ জয় করার প্রচেষ্টা চালায় এবং এভাবে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিসাম্য নির্ধারিত হয়। পরবর্তী উপায়টি হচ্ছে বিভাজন ও শাসন। বিভাজন ও শাসন বলতে কোনো বৃহৎ শক্তিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ওই ক্ষুদ্র অংশগুলোকে পুনরায় একত্রিত হতে না দেওয়া এবং তাদেরকে বিভিন্ন কৌশল অবলম্বন করে শাসন করাকে বোঝায়। শক্তির বণ্টনের ক্ষেত্রে যখন কোনো রাষ্ট্র এই ধরনের কৌশল অবলম্বন করে তখন তার বিরোধী রাষ্ট্রগুলো তাকে এই ধরনের কৌশল অবলম্বন থেকে বিরত রাখার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালায় এবং এভাবে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিসাম্য নির্ধারিত হয়। উদাহরণ হিসেবে আমরা ব্রিটেনের উপনিবেশিক শাসনামলের সময় এই ধরনের কৌশল অবলম্বনের কথা বলতে পারি। শক্তিসাম্য রক্ষার সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় একটি কৌশল হচ্ছে মৈত্রী জোট গঠন করা। যখন কোনো রাষ্ট্র ভারসাম্যের ভীতি হয়ে দাঁড়ায় তখন অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে তারা বিভিন্ন ধরনের মৈত্রী জোট গঠন করে এবং বিভিন্ন ধরনের কৌশল অবলম্বনের মাধ্যমে শক্তিশালী রাষ্ট্রের শক্তি খর্ব করার চেষ্টা করে এবং এভাবে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিসাম্য রক্ষা হয়ে থাকে। মৈত্রী জোট প্রধানত দুই ধরনের হতে পারে, তার একটি হচ্ছে আক্রমণাত্মক এবং অন্যটি হচ্ছে আত্মরক্ষামূলক। শক্তিসাম্য রক্ষার সর্বশেষ উপায় হচ্ছে অস্ত্রীকরণ এবং নিরস্ত্রীকরণ। এই কৌশলটির মাধ্যমে মূলত আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শক্তির ভারসাম্য রক্ষা হয়ে থাকে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে যখন কোনো একটি রাষ্ট্র শক্তিশালী হয়ে ওঠে কিংবা বিভিন্ন ধরনের অস্ত্র মজুদ ও যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে তখন তার বিরোধী রাষ্ট্রগুলো একইভাবে বিভিন্ন ধরনের অস্ত্র মজুদ বা তৈরি করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। এর ফলে যে রাষ্ট্র তার নিজের শক্তি বৃদ্ধির প্রচেষ্টা চালাচ্ছিল সেই রাষ্ট্রটি বিরোধী শক্তিগুলোর যুদ্ধর প্রস্তুতি গ্রহণ করা দেখে নিজের শক্তি বৃদ্ধি করা থেকে বিরত থাকে এবং এভাবেই মূলত আন্তর্জাতিক পর্যায়ে শক্তিসাম্য রক্ষা হয়ে থাকে। আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে শক্তিসাম্যের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেমন সাম্রাজ্য বিস্তার রোধ, দ্বিতীয়ত রয়েছে আগ্রাসন প্রতিহত, ক্ষুদ্র রাষ্ট্রকে রক্ষা। এক্ষেত্রে আমরা বলতে পারি ক্ষুদ্র রাষ্ট্রগুলো এককভাবে শক্তিশালী রাষ্ট্রগুলোকে মোকাবেলা করতে সক্ষম নয়, কিন্তু শক্তিসাম্য রক্ষার যে উপায় রয়েছে যেমন মৈত্রী জোট গঠন করা, সেই মৈত্রী জোটের মাধ্যমে মূলত ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের স্বার্থ এবং তাদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করতে পারে। জোট গঠন শক্তিসাম্যর অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের জোট গঠনের প্রচেষ্টা। এক্ষেত্রে আমরা ন্যাটো এবং ওয়ারশোর কথা বলতে পারি। মূলত ন্যাটো এবং ওয়ারশো দুটি পরস্পর বিরোধী সামরিক জোট, যেটির মাধ্যমে বিশ্বব্যাপী একটি ভারসাম্যপূর্ণ অবস্থা রক্ষা করা সম্ভব হয়েছিল। এবং সর্বশেষ ভূমিকা হচ্ছে নিরস্ত্রীকরণ। শক্তিসাম্য নীতি সার্বিকভাবে রাষ্ট্রগুলোকে নিরস্ত্রীকরণ করার জন্য উৎসাহিত করে এবং এর ফলে রাষ্ট্রগুলো ভবিষ্যৎ নিরাপত্তা এবং নাগরিকদের অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হয়। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় শক্তিসাম্য নীতির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও এর কিছু ব্যর্থতাও রয়েছে। যেমন আমরা বলতে পারি শক্তিসাম্য আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরু ব্যবস্থা ধরে রাখতে সক্ষম হয়নি। বিশেষ করে স্নায়ু যুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক রাজনীতি বা শক্তি ব্যবস্থা বহুমেরুকরণ প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি জাতিসংঘের মতো সংগঠনও গড়ে উঠেছে। শক্তি পরিমাপ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধা রয়েছে। যেহেতু শক্তি সর্বদা পরিবর্তনশীল এবং এটি স্থানকাল পাত্রভেদে প্রতিনিয়ত পরিবর্তন হয়, তাই রাষ্ট্রীয় শক্তির পরিমাপ বা অনুমান করা কঠিন, আর সে কারণেই একটি রাষ্ট্র শক্তিসাম্য অর্জন করেছে কিনা সেটিও পরিমাপ করা সম্ভব হয় না। এছাড়া রয়েছে শক্তিসাম্যের আদর্শ দৃষ্টান্ত নেই, অর্থাৎ শিল্প বিপ্লবের পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে সবসময় শক্তি অসমভাবে বণ্টিত হয়েছে। উদাহরণ হিসেবে আমরা ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেনের কথা বলতে পারি। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেনের পক্ষে অনুকূল শক্তি বজায় ছিল, আবার বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, জার্মানি কিংবা জাপান
বিশ্ব রাজনীতিতে বিপুল শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে। আর এ সকল কারণেই বর্তমান সময়ে শক্তি সাম্যনীতি অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।